2 বছর পর সোমলতা দেবী তার মেজ এবং সেজ ছেলে বিকাশ এবং পল্লবের জন্য মেয়ে দেখা শুরু করেন। এজন্য তিনি ঘটক মশাইকে ডেকে পাঠান। শুনুন ঘটক মশাই, আগের বারে আমি যেমন বৌমা চেয়েছিলাম আপনি আমাকে ঠিক সেরকমই এনে দিয়েছেন। আমার বড় বৌমা একেবারে আমার মনের মতো হয়েছে। এই জন্যই আমি আপনাকে আবারও ডেকে পাঠিয়েছি। আমার মেজ ছেলে ও সেজ ছেলের বিয়ের বয়স হয়েছে। আমি চাই তাদের দুজনের একসঙ্গে বিয়ে দেব। আপনি আমার জন্য এবারও আমার বড় বৌমার মতোই 2টি মেয়ে খুঁজে দিন। আগে সে তো খুব ভালো কথা। তা আপনারা কি একদম সাধারণ বাড়ির মেয়ে চাইছেন? তা তো নিশ্চয়ই। আমি সাধারণ বাড়ি থেকে মেয়ে আনতে চাই, কারণ গরিব বাড়ির সাধারণ মেয়েকে নিয়ে ঘর সংসার করা খুবই সহজ। তারা সহজেই সবকিছুটা মানিয়ে গুছিয়ে নিতে শিখে যায়। সে তো বুঝলাম, কিন্তু আপনার বড় বৌমার মতো মেয়ে পাওয়া অসম্ভব ব্যাপার। আজকালকার যুগ পুরো পাল্টে গেছে। এখনকার ওই রকম মেয়ে পাওয়া পুরো ভাগ্যের ব্যাপার। আমার বড় বৌমা কিন্তু এ যুগেরই মেয়ে ঘটক মশাই। ও তাহলে কি করে এরকম হলো? সে তো অবশ্যই, হাজারে একটা দুটো ওই রকম বেরিয়েই পড়বে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? আপনাদের তো এত বড় ব্যবসা, ছেলেগুলোও তো প্রতিষ্ঠিত। আপনারা চাইলে শহরে যে কোনো বিজনেসম্যানের মেয়ের সঙ্গে আপনার ছেলেদের বিয়ে দিতে পারেন। তাহলে আপনি কেন বারবার গরিব বাড়ির মেয়ে খুঁজছেন? দেখুন ঘটক মশাই, আমি আমার বাড়ির বৌমাকে নিজের মতো করে গড়ে নিতে চাই। আমি তো আপনাকে খুব কঠিন কাজ দিচ্ছি না। আমি শুধু চাই সাধারণ পরিবারের মেয়েকে, যাতে করে সেই মেয়ে আমার বংশের পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমার ছেলের সাথে সেই মেয়ে যেন সুখী হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের মতনই নয় মেয়ে খুঁজে দেবো। আজ আমি আসি। এই বলে ঘটক মশাই বিদায় নিয়ে সেখান থেকে চলে যান। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু ঘটক মশাই কোনো খবর দেন না। এদিকে সোমলতা দেবী ছেলের বিয়ে নিয়ে খুবই চিন্তিত হন। এমনই একদিন অঞ্জনা দেবী তাদের বাড়িতে আসেন এবং সোমলতা দেবীকে বলেন, কি ব্যাপার সোমলতা দি, আজকাল বাইরেও বেরোচ্ছ না দেখছি। আজ তো তুমি মর্নিং ওয়াক করতে আসোনি, বসে বসে কি এত ভাবছো বলো তো? আরে অঞ্জনা, এসো এসো বসো। কেমন আছো বলো? চাটা খাবে তো? দাঁড়াও, আমি বৌমাকে বলি চা করে দিয়ে যেতে। তা চা খাবো বই কি, এখন তো তোমার আবার বৌমা হয়েছে। যাক, দেখতে শুনতে ভালো না হলেও কাজকর্মে বেশ ভালোই শুনেছি। তুমি ওভাবে বলছো কেন অঞ্জনা? আমার বড় বউ কি দেখতে খারাপ নাকি? আমার বড় বৌমার মতো মেয়ে তোমাদের এই পাড়ায় একটাও দেখাও দেখি তো। আমি যেমন ভাবে রাখি সে অমন ভাবেই থাকি। অনেক খুঁজে তবে আমি এরকম বৌমা পেয়েছি। এখন তো শুধু একটাই চিন্তা, বাকি ছেলেগুলোর জন্য এরকম বৌমা পেলেই হয়। ও তা তুমি কি তোমার ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছো? ওই আগে জানাওনি তো। পাত্রী কি আমি আর ঘরে বসে বসে খুঁজছি নাকি? ঘটক বাবুকে বলা হয়েছে পাত্রী খুঁজে দিতে। 2 সপ্তাহ হয়ে গেল, তার কোনো পাত্তাই নেই। আর কয়েকদিন দেখি তিনি কি খবর দেন। বলি সোমলতা, আমার কথা শোনো। এইসব ঘটক ফটককে দিয়ে আজকাল আর কোনো কাজ হবে না। আমার নজরে 2টো ভালো পাত্রী আছে গো। আমার বড় বৌদির বোন, সে থাকে রাজস্থানে, তবে শ্বশুর বাড়ি এখানেই। তার 2 মেয়ে আছে, 2টোর জন্যই ছেলে খোঁজা হচ্ছে। তুমি যদি বলো তাহলে আমি কথা এগোবো। দেখো দেখি, আমি সাধারণ মেয়ে খুঁজছিলাম যাতে করে তারা আমার বাড়ির পরম্পরা বুঝতে পারে। তুমি তো জানো আমাদের বাড়ির কালচার আশেপাশের আর 5টা বাড়ির মতো নয়। আরে এই মেয়ে দুটোকে আগে দেখো তো, যেমন দেখতে পড়াশোনা তো তেমন। তাদের পরিবারে বিশাল ব্যবসা জানো, টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার ঘর ভরে দেবে একেবারে। তুমি আমার কথাটা বুঝলে না অঞ্জনা দি? বড়লোক বাপের মেয়ে তো ওরকম হাজারটাই শহরে রয়েছে, কিন্তু আমি ওইসব মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দিতে চাই না। একবার চোখে দেখা তো দেখতেই পারো। পছন্দ যদি না হয় বিয়ে নাই বা দিলে তাতে কি? কেউ কি তোমায় দিব্যি করে বিয়ে দিতেই বলেছে? আমি যখন ঠিক করেই রেখেছি যে ওরকম মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না, তাহলে শুধু শুধু গিয়ে তাদের আর আমার সময় নষ্ট করে কি লাভ বলো তো? ওসব কথা ছাড়ো, তুমি বরং আমার বৌমার হাতে চা খাও। ও কিন্তু খুব সুন্দর চা তৈরি করে জানো। সোমলতা দেবীর উত্তরে অঞ্জনা দেবী একটু ক্ষুণ্ণ হন এবং তিনি বলেন, না থাক, আজ আর চা খাবো না। তুমি বরং চা খাও তোমার ওই সংস্কারী বইয়ের হাতে। আমি আসি গো, বাড়িতে অনেক কাজ আছে। এই বলে অঞ্জনা দেবী সেখান থেকে চলে যান। এদিকে দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। 3য় দিন বিকেলবেলা ঘটক মশাই তাদের বাড়িতে আসেন এবং সোমলতা দেবী তাকে দেখে বলেন, বাবা ঘটক মশাই যে, আপনি বলে গেলেন 1 সপ্তাহের মধ্যে খবর দেবেন। আজ 22 দিন হয়ে গেল, আপনার পাত্তাই পাওয়া যায় না। কদিন থেকে আপনাকে ফোনও করছি, ফোনও তো বন্ধ দেখাচ্ছে। কি ব্যাপার, উধাও হয়ে গিয়েছিলেন নাকি? আরে বলবেন না, আমি কি আর এখানে ছিলাম নাকি? পাত্র খুঁজতে দেশে বিদেশে কোথায় কোথায় না যেতে হয়েছে। তা দেশ বিদেশ খুঁজেও একটা পাত্রী জোগাড় করতে পারলেন না নাকি খালি হাতে ফেরত এসেছেন? কে এই মেয়েটা?
ঘটক মশাইয়ের দেওয়ার পাত্রীর ছবি দেখে একটি মেয়েকে সোমলতা দেবীর বেশ পছন্দ হয়। তিনি ঘটক মশাইকে বলেন, এই নিন, এই 3টে মেয়ে আমার পছন্দ নয়, তবে এই মেয়েটিকে বেশ ভালো লেগেছে আমার। এই মেয়ের নাম কি, কোথায় বাড়ি, আর বাবা কি করেন? কেশবপুর গ্রামে প্রধান শিবশঙ্কর বাবুর মেয়ে। মেয়ের নাম বিপাশা। বয়স ওই 19-20 হবে। আমি আপনাদের কথা বলতে মেয়ের বাবা বেশ আগ্রহ দেখালো। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমি কালই মেয়ের বাবার সঙ্গে কথা বলতে পারি। মেয়েটিকে আমার বেশ পছন্দ হয়েছে, মুখখানি ভারী মিষ্টি, আমার মেজো ছেলের সঙ্গে বেশ ভালো মানাবে। যাক, আপনাদের যখন পছন্দ তাহলে কতটা আগানো যায়। আমি বরং মেয়ের বাবাকে ফোন করে দিচ্ছি। আপনারা কবে যাবে বলুন, সেই অনুযায়ী প্রস্তাব দিয়ে রাখবো। তা তো ঠিক আছে, কিন্তু আমার সেজো ছেলের জন্য যে একটা পাত্রী দেখতে হবে আপনাকে। আমার ইচ্ছে 2 ছেলের একসাথে বিয়ে দেব। তা না হয় দেখা যাবে। আপনি আগে আপনার মেজ ছেলের পাত্রীটা ঠিক করে রাখুন, তারপর না হলে ছোট ছেলের জন্য পাত্রী খোঁজা হবে। একসঙ্গে বিয়ে দিয়ে দেবেন, এতে আর সমস্যাটা কোথায়? এই কথাটা আপনি তো খারাপ বলেননি। তাহলে তাই করা হোক। আপনি ভদ্রলোককে ফোন করে আগামী সপ্তাহের জন্য বলে দিন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এই বলে ঘটক মশাই সেখান থেকে বিদায় নেন। পরের সপ্তাহে সোমলতা দেবী পাত্রী দেখতে তাদের বাড়িতে যান। সেখানে পাত্রীর বাবা শিবশঙ্কর বাবু সোমলতা দেবীকে অনেক খাতির করেন। টেবিলে নানান রকম খাবার খেতে দিয়ে তিনি বলেন, কি ভাগ্য, কি ভাগ্য, আপনাদের মতো বড়লোক মানুষেরা এই গরিব বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আমার তো পরম সৌভাগ্য। নেন নেন, একটু মুখে কিছু দিন। না না, আমি এইসব বাইরের খাবার একেবারেই খাই না। আপনি বরং তাড়াতাড়ি আপনার মেয়েকে আনুন, আমি ওকে দেখতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই। এই, কে কোথায় আছিস? বিপাশাকে একটু রেডি করে এখানে নিয়ে আয়। এমন সময় বিপাশা ঘরের ভিতরে প্রবেশ করে। যেহেতু সোমলতা দেবী একটি ধনী পরিবারের মহিলা এবং তিনি শহর থেকে এসেছেন, তাই বিপাশা একটু জিন্স প্যান্ট এবং টপ পরে সেখানে আসে। সোমলতা দেবীর কাছে এসে বসে এবং বলে, হ্যালো আন্টি, কেমন আছেন? বিপাশাকে এভাবে দেখে এবং তার কথা শুনে সোমলতা দেবী হতবাক হয়ে যান। তিনি ঘটক মশাইকে বলেন, এ কি ঘটক মশাই, এ আমি কি দেখছি? আপনি এই মেয়েকে দেখতে আমাকে অত দূর থেকে নিয়ে এসেছেন? এদিকে বিপাশাকে দেখে ঘটক মশাইও একটু ঘাবড়ে গিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বলেন, আগে আগে আমি তো কিছু বুঝতেই পারছি না। শিবশঙ্কর বাবু, আপনি একটু এদিকে আসুন তো, আমার একটু কথা বলার আছে। এরপর শিবশঙ্কর বাবু ঘটক মশাইয়ের কাছে যান। ঘটক মশাই তাকে ডেকে তার কানে ফিসফিস করে বলেন, দেখুন শিবশঙ্কর বাবু, আমি আপনার মেয়েকে পরিষ্কার করেই বলে দিয়েছিলাম যেন সাধারণ পোশাক পরেই ওনার সামনে যায়। এইভাবে জিন্স টপ পরে কেন এসেছে? ওকে শিগগিরই বলুন ওকে পোশাকটা পাল্টে নিতে। একটা সুন্দর দেখে সুতির শাড়ি পরে আসতে বলুন। সে কি, এবার কি হবে? আমি এক্ষুনি মেয়েকে বলছি পোশাক পাল্টে আসতে। কিন্তু ঘটক মশাই, আপনি এদিকের ব্যাপারটা একটু সামলান। ওনাকে কোনো মতে বুঝিয়ে বাজে ঠান্ডা করুন। এই বলে শিবশঙ্কর বাবু তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান এবং ভিতরে গিয়ে তাকে বলেন, তোকে কতবার বলেছি না এরকম পোশাক পরবি না? পাড়া গ্রামের মেয়ে হয়ে এরকম শহরে পোশাক পরা একদমই উচিত না। শিগগিরই এগুলো পাল্টে একটা শাড়ি পরে আয়, যা। কেন বাবা, আমি তো কলেজে এই ড্রেস পরেই যাই, আর আমি তো শুনেছি উনি শহরের মহিলা। তাহলে উনি আমাকে এভাবে শাড়ি পরতে বলছেন কেন? আমার শাড়িটারই ওসব পছন্দ নয়। দেখ, তোর পছন্দ অপছন্দের কথা এখানে কেউই জিজ্ঞাসা করছে না। ওই ভদ্র মহিলার পছন্দের উপরই নির্ভর করছে। এক্ষুনি তুই পোশাক পাল্টে শাড়ি পরে ভিতরে আয়। আর শোন, ওনার সঙ্গে নিচু গলায় ভদ্র করে কথা বলবি। ভিতরে ঢুকেই প্রথম প্রণাম করবি। ওফ বাবা, এইসব জিনিস আমার একেবারে পছন্দ নয়। আমি সব প্রণাম টনাম করতে পারবো না। তোকে যতটুকু বলা হয়েছে তুই ততটুকুই করবি, তা না হলে তোর ভাগ্যে খুব কষ্ট আছে। এভাবে ধমক দিয়ে শিবশঙ্কর বাবু সেখান থেকে চলে যান। এদিকে ঘটক মশাই সোমলতা দেবীকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে ঠান্ডা করেন। ফিরে এসে শিবশঙ্কর বাবু বলেন, ক্ষমা করে দেবেন দিদি, আসলে মেয়েটার বুঝতে একটু ভুল হয়েছে। তাছাড়া আমার মেয়ে এইরকম কাপড় চোপড় পরে না, ও বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকে। আপনারা শহর থেকে আসছেন না, তাই জন্য ওর আশেপাশের লোকেরা এরকম পোশাক পরার বুদ্ধি দিয়েছে। আপনি এটা জানেন তো গ্রামের মেয়েরা কত সাদাসিধা হয়, আর আমার মেয়েটা খুবই সাদাসিধে, তাই জন্যই তো লোকের কথা শুনে এইরকম করে ফেলেছে। শিবশঙ্কর বাবুর কথা শুনে সোমলতা দেবী একটু শান্ত হন। এরপর তিনি তাকে বলেন, দেখুন শিবশঙ্কর বাবু, এই শহরে আমরা থাকি ঠিকই, কিন্তু আমাদের পরিবারে একটা মর্যাদা আছে, আর আমি চাইবো আমার বাড়ির কোনো বউই সেই মর্যাদার কোনো উল্লঙ্ঘন না করে, তাই যেন হয়। এর মাঝেই বিপাশা শাড়ি পরে সেখানে এসে উপস্থিত হয় এবং বাইরে এসে তার বাবার কথা মতো ঢুকেই সোমলতা দেবীকে প্রণাম করে। এইসব দেখে সোমলতা দেবী একটু শান্ত হন। এরপর তিনি বিপাশাকে পাশে বসিয়ে বলেন, শোনো মা,
তোমায় আজ একটা কথা বলে যাচ্ছি। মেয়েদের লজ্জাই হলো মেয়েদের আসল গয়না। আমি চাই আমার বৌমা অন্য কোনো মেয়েদের মতো মডার্ন বা ডেসপ্যারেট না হয়। বিয়ের পর তোমাকে সবসময় শাড়ি পরতে হবে। আর সব থেকে বড় কথা, আমার বাড়ির বৌমা কখনোই তার চেহারা কাউকে দেখাতে পারবে না। অর্থাৎ তোমাকে সবসময় ঘোমটার মধ্যেতেই থাকতে হবে। আরো কিছু আমার বাড়িতে নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমি সময় মতো তোমাকে শিখিয়ে দেব। সোমলতা দেবীর কথা শুনে মনে মনে বিপাশা খুবই বিরক্ত হয়, কিন্তু সে তার বাবার কাছে নিজের বিরক্তি প্রকাশ করে না। সে শুধু মাথা নেড়ে বলে, আঙ্কে ঠিক আছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। তাহলে শিবশঙ্কর বাবু, এই মাসের কোনো একটা দিন দেখে আমি আপনার মেয়েকে আশীর্বাদ করে দিয়ে যেতে চাই। তারপর কোনো একদিন বিয়ের দিন ফাইনাল করে বিয়েটা হবে। এভাবেই দেখতে দেখতে বিপাশার সঙ্গে বিকাশের আশীর্বাদ হয়ে যায়। সোমলতা দেবী অনেক খোঁজ করেও পল্লবীর জন্য মনের মতো মেয়ে খুঁজে পান না। তখন তিনি বাধ্য হয়ে বিকাশের বিয়ের দিন ফাইনাল করে দেন। কিন্তু বিয়ের দুদিন আগে খবর আসে যে বিপাশা তার কলেজের কোনো এক ছেলের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছে। এই খবর পেয়ে সোমলতা দেবী পাথরের মতো হয়ে যান। তো বন্ধুরা, এই অবস্থায় বিপাশা দেবী কি করবেন জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখবেন। বীরসাপুর গ্রামে বৃদ্ধ কণিকা দেবীর একটি নামকরা ধাবা ছিল, যেটা কিনা এতদিন কণিকা দেবী একাই চালিয়ে আসছিল। কণিকা দেবী তার ধাবার সমস্ত খাবারেরই দাম কম করেই রেখেছিল। এমনকি সেখানে 5 টাকাতেও পেট ভরে খাবার পাওয়া যেত। আর খাবারের মান ভালো হওয়ায় সেখানে প্রতিদিনই লোকের ভিড়ের ঢল নামতো। এমনই সেদিন কণিকা দেবীর ধাবায় অনেক লোকজনই জমা হয়েছিল, কিন্তু তখনও কণিকা দেবী তার ধাবা খোলেনি। যেটা দেখে কয়েকজন বলে, কি ব্যাপার বলো তো, আজ কণিকা মাসির সস্তা ধাবা বন্ধ কেন? ওনার কি এখন শরীর খারাপ হলো নাকি? না না, শরীর খারাপ হতে যাবে কেন? কালই তো এসে দেখলাম উনি বেশ সুস্থই আছেন, আর আমাদের সঙ্গে ভালোভাবেই কথাবার্তা বলল। এখন উনি যদি অসুস্থ হতেন তাহলে তো আমরা খবর পেতাম, তাই না? তাহলে আর কি, উনি হয়তো ব্যবসায়ী লস খেয়েছেন, তাই ধাবা বন্ধ করে চলে গিয়েছেন। এছাড়া তো আর অন্য কোনো কারণও খুঁজে পাচ্ছি না। দেখ, তোরা এভাবে বলিস না। এখন যদি মাসিমা ধাবা বন্ধ করে দেয় তাহলে অনেক পরিবার না খেতে পেয়ে মারা যাবে। আর যেখানে মাসিমা সস্তা ধাবার কারণেই তো আমাদের পরিবারের খরচ ঠিকঠাক চলে। আসলে নন্দিতা ওই গ্রামেরই মেয়ে ছিল, আর সে দারিদ্র পরিবার থেকেই ছিল। আর তাই সস্তা ধাবা বন্ধ হয়ে গিয়েছে দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। এরপর তারা সকলেই সেখান থেকে যে যার বাড়ি চলে যায় এবং পরের দিন থেকে প্রতিদিনই কণিকা দেবীর সস্তা ধাবায় তালা বন্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলেই সেটাকে ভুলে যেতে থাকে। এভাবেই বেশ কয়েক মাস কাটতে থাকে। এমনই একদিন ওই গ্রাম থেকে কিছুটা দূরে গড়িয়াহাট এলাকার একটি দেওয়ালে বিজ্ঞাপনে শুভ একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেটা দেখে সে মনে মনে ভাবে, বীরসাপুর গ্রামে একটা ধাবা বিক্রি আছে। 400 স্কোয়ার ফুট ধাবা, মাত্র 50,000 টাকা। ধাবার নাম সস্তা ধাবা, ঠিকানা বীরসাপুর, ফোন নাম্বার 92। শুভ তখন মন দিয়েই বিজ্ঞাপনটি পড়ছিল। ঠিক তখনই তার পাশ থেকে একটি ভদ্রলোক যাচ্ছিল, যে কিনা হঠাৎই তখন দাঁড়িয়ে পড়ে এবং সে বলে, আরে বাহ, সস্তা ধাবা তো সস্তা দামেই আছে। যেখানে একটা গুমটি ধাবা কিনতেও 10,000 টাকার বেশি খরচ হয়ে যায়, সেখানে পুরো ধাবা মাত্র 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। আর এটা আমার চেনাশোনা লোকের ধাবা। ওকে, ওর সঙ্গে আমার ফোনে কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছে। এখন আপনার প্রয়োজন আছে নাকি? না না, আপনি যখন নিচ্ছেন নিন, কিন্তু দাদা এটা মানতে হবে যে আপনি সস্তাতেই পাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন। শুভ এভাবে বললে লোকটি তখন সেখান থেকে চলে যায়। এরপর শুভ মনে মনে ভাবে, তবে লোকটা কিন্তু ভুল বলেনি, সত্যি এটা সস্তা দাম। তা যাই হোক, আমি বরং এখানে বিজ্ঞাপনটাই তুলে ফেলে দিই, তাহলে এই সস্তা দামের ধাবার বিষয়টা কেউই জানতে পারবে না। এই বলে শুভ তার মোবাইলে ফোন নাম্বারটি তুলে নেয় ও কাগজটিকে ছিঁড়ে সেখানেই ফেলে দেয়। এরপর সে পরের দিনই বীরসাপুর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে শুভ একটি ধাবা করার জন্য এতদিন একটি দোকানই খুঁজছিল, আর তাই সে এই সুযোগকে হাতছাড়া করতে চাইছিল না। এরপর সে পরের দিনই বীরসাপুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে দেখে সস্তা ধাবাটি তখন বন্ধ আছে।
এরপর ঠিক সেই সময় সেখান থেকে দুটি মহিলা যাচ্ছিল। তখন তাদেরকে ডেকে শুভ বলে, এই যে দিদি, এই সস্তা ধাবাটি বন্ধ কেন? মানে আমি এখানে এসে সেটাই তো দেখছি। সে আমি জানি না দাদা, তবে আমরাও কয়েকদিন ধরে এটাকে বন্ধ দেখছি। কিন্তু দাঁড়ান, আমরা না হয় এখানে সস্তায় খাবার খাওয়ার জন্যই খোঁজ নিয়ে থাকি, কিন্তু আপনি কি জন্য এসেছেন? যেখানে আপনাকে তো দেখে অন্য জায়গার লোক বলেই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আসলেই আমি অন্য জায়গা থেকে এসেছি। আর আমি এখানে খাবার খাওয়ার জন্য আসিনি, এই সস্তা ধাবা কেনার জন্যই এসেছি। শুভ এভাবেই বললে মহিলাটি তখন চিন্তায় পড়ে যায় ও সে মনে মনে ভাবে, ও আচ্ছা, তাহলে আমাদের সন্দেহ ঠিকই। এই কণিকা মাসি ধাবা চালাতে পারছিল না বলেই এটাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু এরকম করার কি দরকার ছিল? এখন খাবারের মান তো কিছুটা বাড়িয়ে দিলেই পারতো। কি হলো দিদি, আপনি কিছু বললেন না যে? এখন এটাকে কেনা যাবে তো, নাকি কিনলে কোনো সমস্যায় পড়বো? যদিও আপনারা এখানের বাসিন্দা, আপনারাই তো ভালো বলতে পারবেন, তাই না? না না, সমস্যা কিসের? শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের এখানে যতটা ধনী মানুষ আছে তার দ্বিগুণ দারিদ্র লোক আছে। তাই আপনি যদি ধাবাটি কেনেন তাহলে কণিকা মাসির মতোই কম দামে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই তুমি একটু চুপ করো তো, উনি এখন লাভ করার জন্যই তো এটা নিয়েছেন। আর যেখানে কেউ বিনা লাভে কি কেউ তুলবই বল? এই বলে মেয়ে দুটি সেখান থেকে চলে যায় এবং তখন তাদের মুখে এরকম কথা শুনে শুভ একটু চিন্তায় পড়ে যায়। সে ভেবেই উঠতে পারছিল না তখন সে কি করবে। ঠিক সেই সময় তার ফোনে কল আসে, যেটা তুলে সে বলে, হ্যাঁ দিদি বলুন, আপনার লোকেশনটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে যদিও দোকানের সামনেই আমি আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে তাড়াতাড়ি আসুন, আমি ওয়েট করছি। শুভ এভাবেই বলে তখন ফোন রেখে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি গাড়ি আসে ও গাড়ি থেকে একটি মাঝবয়সী মেয়ে নেমে আসে, যাকে কিনা দেখে বেশ ধনী বলেই মনে হচ্ছিল। এরপর শুভ বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি চৈতালি দি? মানে এখানে আমি বিজ্ঞাপন দেখেই এসেছি। বিজ্ঞাপনে দেখলাম আপনার এই সস্তা ধাবাটা নাকি বিক্রি আছে। হ্যাঁ বিক্রি আছে বলেই তো এখানে এলাম, নাকি আপনার সঙ্গে গল্প করতে এসেছি? এখন বাজে না বকে কাজের কথা বলুন। এ আবার কি মেয়ে রে বাবা, আমার সঙ্গে এমন ভাবে কথা বলছে কেন? এর কথাবার্তা শুনে এখন মনে হচ্ছে যেন আমার উপরে কোনো পুরানো রাগ আছে। যাই হোক, বাদ দাও, তাতে আমার কি, আমি তো কম দামেই পাচ্ছি। কি হলো, আপনি নেবেন নাকি আমি অন্যজনকে আসতে বলবো? সকাল থেকে আমায় 10 জনেরও বেশি খরিদ্দার কন্ট্যাক্ট করেছে। হ্যাঁ হ্যাঁ নেবো, আমি সঙ্গে করে টাকা নিয়েই এসেছি। কিন্তু দিদি, একটা প্রশ্ন রয়েই গেল, তা মনে এসেছে যখন জিজ্ঞাসা করেই ফেলি। কাজ সম্পর্কিত হলে সে আপনি 10টা প্রশ্ন করতে পারেন, কিন্তু দয়া করে আপনি উলভাল প্রশ্ন করবেন না, কারণ এমনিতেই আমার মাথা ঘেঁটে আসে। চৈতালির মুখে এরকম কথা শুনে শুভ একটু কনফিউশনে পড়ে যায়। এরপর সে কাচুমাচু খেয়ে বলে, না মানে দিদি, এখানে এসে দেখলাম আপনার ধাবাটা বেশ বড়ই রয়েছে আর পজিশনও ভালো। আর খোঁজ খবর নিয়ে দেখলাম এটা বেশ ভালোই চলতো। তা আপনি এত সস্তায় মানে কম দামে ছেড়ে দিচ্ছেন কেন? দেখুন, সেটা জেনে আপনার কোনোই দরকার নেই। এখন কম দামে না পেলে আপনি এখানে আসছেন না, বুঝেছেন? এখন বেশি প্রশ্ন না করে ধাবার কাগজপত্র ঠিক আছে কিনা দেখুন, আর টাকা দিয়ে বাড়ি যান, বুঝেছেন? না না, আসলে আমি তা বলতে চাইনি। কম দামে পাচ্ছি তাতে তো আমারই ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর আমি প্রশ্ন করব না, আপনি বরং কাগজ রেডি করুন। শুভ এভাবে বললে তখন চৈতালি সমস্ত কাগজে সিগনেচার করে তার হাতে দিয়ে দেয়। এরপর শুভ তখন খুশি মনেই তার বাড়িতে চলে আসে ও সে বাড়িতে এসে তার স্ত্রী জানকীকে সমস্ত ঘটনা বলে। কিছু শুনে জানকী তখন বলে, হ্যাঁ, ধাবাটা নিয়ে আমাদের লাভই হয়েছে, কিন্তু আবার দেখো ওখানে কোনো রহস্য আছে কি না। এই মামনি এত কম দামে তো কোনো দোষ থাকলেই বিক্রি করে, তাই না? আরে জানো কি, কোনোই সমস্যা নেই, বুঝেছো? আমি সমস্ত খোঁজ খবর নিয়েই এসেছি। আর ওই ধাবাতে অ্যাক্টিভ খরিদ্দারও রয়েছে, যারা প্রতিদিনই এসে ধাবা খুলেছে কিনা সেটা দেখে যায়। এখন শুধু খাবার নিয়ে বসার অপেক্ষা, তাহলেই ব্যাস আমাদের ব্যবসা শুরু হয়ে যাবে। শুভ এভাবেই সেদিন পরিকল্পনা করে নেয় ও সে পরের দিন থেকেই ধাবা খোলার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন জানকীকে সঙ্গে করে সেখানে নিয়ে যায় এবং সে গিয়ে ধাবাটির ভিতরে সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে হঠাৎই একটি বোর্ড দেখতে পায়, যাতে কিনা সব খাবারের দামই কম ছিল। তাই তখন সে মনে মনে বলে, কি মাছ ভাত 20 টাকা, ডিম ভাত 20, সবজি 10, পকোড়া 2, তরকারুটি 15। এগুলো কি রে বাবা, এত কম দামে এগুলো তো কেনাও পড়বে না। তাই কণিকা দেবী কিভাবে ধাবা চালাতো সেটা ঈশ্বর ছাড়া কেউই জানে না। আরে তুমি বুঝছো না,
সেজন্যই তো ওই ভদ্র মহিলা এটির নাম সস্তা ধাবা রেখেছিল। আর সস্তা ধাবায় সবকিছু তো সস্তাতেই দিতে হবে, তাই না? আরে জানো কি, তুমিও বুঝছো না। এরকম কম দাম দিয়ে ব্যবসা চালালে ব্যবসার লাভ তো দূরের কথা, কর্মচারীদের ঠিকঠাক বেতনই দেওয়া যাবে না, বুঝেছো? সে আমি জানি শুভ, কিন্তু এখন এটার নাম সস্তা ধাবা আর এই নামে এটা পরিচিত। আমরা হঠাৎ করে না এর নাম পরিবর্তন করতে পারবো আর নাই বা এর দাম। কিন্তু কেন রে বাবা, আমি এখন শুধু শুধু লস খেতে যাব কেন? এটা এখন করলে তো আমারই খুব বড় লস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সে আমি জানি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, এখন হঠাৎ করে নাম কিংবা খাবারের দাম পরিবর্তন করে দিলে এই ধাবাতে কেউ আসবেই না, আর আমাদের বেচা বিক্রিও হবে না। তা কিছুদিন আমরা কম দামে বিক্রি করি, পরে আস্তে আস্তে সবকিছুর দামই বাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। জানকী এভাবেই বললে তখন শুভরও তার বুদ্ধিটা ভালো লাগে। এরপর সে তাই করবে ভেবে নেয় এবং সস্তা ধাবার সমস্ত কিছুই একই রেখে তার ধাবা চালাতে থাকে, যার ফলে সেখানে পুরানো খরিদ্দার আবারও ফিরে আসতে থাকে। এমনই একদিন একটি লোক সেখানে বলে, এই যে বাবা, তোমরা খুবই ভালো কাজ করছো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। এখন কণিকার মেয়ে কণিকার মতো হলো না, তাই আমি ভেবেছিলাম এই সস্তা ধাবা হয়তো আর থাকবেই না। কেন দাদু, সস্তায় তো আছে, এখন পেট পুরে খান, আর প্রয়োজনে টাকা না দিলেও চলবে, কারণ এমনিতেই 5-10 টাকা নিয়ে আমারও তেমন উপকার হবে না। না বাবা, সেটা বললে হয় না, আমাদেরকে কণিকা বুঝিয়েছিল, তাই আমরা ন্যায্য মূল্য অবশ্যই দেব। আর তুমি চিন্তা করো না বাবা, আশা করছি তোমার সস্তা ধাবা চালাতে তোমার কোনোই অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা হবে না। এদিকে ধাবায় খাটতে খাটতে পায়ের সুতো ছিঁড়ে যাচ্ছে, বিন্দুমাত্র লাভও পাচ্ছি না। যেখানে ধাবা চালিয়ে যে একটা কাজের লোক রাখা যায় সেটাও করতে পারছি না, আর উনি এসে বলছে কিনা আমার কোনো অসুবিধা হবে না। আসলে শুভ ঠিকই বলছিল, কারণ সে সত্যি সত্যি টাকার অভাবে ধাবাতে লোক নিয়োজিত করতে পারছিল না এবং রান্নাবান্না থেকে শুরু করে খাবার পরিচালন সবকিছুই একাই করত। এভাবেই আরো কয়েকদিন কাটতে থাকে। একদিন রাত্রিবেলা শুভ আবার রান্না করার জন্য জিনিসপত্র কিনে নিয়ে এসেছিল এবং তখন সে মনে মনে ভাবে, ধুর, আবারও ডেলি রুটিন শুরু হয়ে গেল। রাত 12টায় বাজার করো, সকাল 5টায় উঠে রান্না শুরু করো, তারপর সারাদিন লোককে কম দামে খাইয়ে দিনের শেষে কয়েকটা টাকায় মাত্র পকেটে গোঁজো। এর থেকে ভালো তো আমার আগের জীবন ছিল। এই বলে শুভ সেগুলোকে রান্নাঘরের মধ্যেই রেখে ঘুমাতে চলে যায়। কিন্তু পরের দিন সকালে উঠে সে আলাদাই কিছু দেখতে পায়, কারণ তখন তার ধাবায় সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর সে গিয়ে জানকীকে বলে, হ্যাঁ গো জানকী, এগুলো কি হলো বলো তো? আমি কাল এগুলো সব এমনিই রেখে গিয়েছিলাম, কিন্তু জানি না রাতারাতি কে রান্না করে দিয়ে চলে গিয়েছে। এখন কে এটা করলো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। সে কি বলো গো, কে করলো মানে? এই আমার না খুব ভয় করছে, এটা কোনো ভূতের কাজ নয় তো? কি কি ভূত মানে? আমি কিছু বুঝতে পারছি না। ভূতেও আবার রান্না করে নাকি? আমার তো খুব ভয় করছে গো। হ্যাঁ গো, তুমি জানো না, মনে হয় সেটাই হবে। আর না তো ওই চৈতালি এত কম দামে ধাবাটা বিক্রি করে দেবে কেন? না না, এরকম হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমরা বরং পাহারা দেব, দেখবো কে রান্না করে দেয়। আর যদি সত্যিই কোনো ভূতের ব্যাপার থাকে তাহলে আমি এক মুহূর্ত থাকছি না, ওকে? শুভ ও জানকী সেদিন সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল, আর তাই তারা ভয়ে ভয়েই ধাবায় পাহারা দিতে থাকে। এরপর তারা দেখতে পায় রাতের অন্ধকারে সেখানে দুটি বয়স্ক বুড়ো বুড়ি এসেছে ও তারা ধাবায় রান্নাবান্না করছে, যেটা দেখে শুভ তাদের কাছে যায় ও গিয়ে বলে, এই থামো বলছি, থামো। তোমরা কারা, আর আমার বিনা অনুমতিতে এই ধাবায় রান্না বান্না করছো কেন? এখন তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি আমায় বলো। না বাবা, আমার কোনোই উদ্দেশ্য নেই। আসলে আমি এই সস্তা ধাবার মালিকিন কণিকা দেবী, আর তুমি ধাবা চালাতে পারছো না শুনে আমরা রান্না বান্না করে দিতে এসেছি। হ্যাঁ, কিন্তু সেটা কেন? তুমি এখন আমায় তোমার ধাবা বিক্রি করে দিয়েছো, তাই না? আর এতই যদি তোমার ধাবার প্রতি ভালোবাসা ছিল তাহলে তুমি তোমার কাছেই রাখতে পারতে। বাবু, সেটাও করলে হতো না, কারণ তোমাকে যে এই ধাবা বিক্রি করেছে মানে আমাদের মেয়ে চৈতালি এটা কখনোই চাইতো না। এই বলে বাহাদুর বাবু তখন শুভকে সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে এর আগে বাহাদুর বাবু ও কণিকা দেবী মিলেই এই সস্তা ধাবার উদ্বোধন করেছিল, আর তারা গ্রামের অসহায় মানুষদেরকে খাওয়ানোর জন্যই এই পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের মেয়ে চৈতালির এটা মোটেও পছন্দ ছিল না,
তাই সে তাদের ধাবাটি বিক্রি করে দিয়েছিল। এরপর কণিকা দেবী বলে, বাবা, তোমাদের টাকা পয়সা যা প্রয়োজন আমাদেরকে বলবে, শুধু এই সস্তা ধাবার নাম পরিবর্তন করবে না, কারণ এটা আমাদের স্বপ্ন। এতে করে আমাদের লাভ কিছুই হতো না, তবুও একটা আলাদাই পরিচয় ছিল, আর সেই পরিচয়টা আমরা লোভের বশে হারাতে চাই না। কণিকা দেবী তখন মনমরা করে এভাবেই বলছিল, যেটা শুনে ও তাদের ভাবনা দেখে তখন শুভরও খুব ভালো লেগে যায়। এরপর সে তাদের কথাতেই সম্মতি দেয়, যার ফলে সকলেই খুব খুশি হয়ে যায়। আর অল্প লাভ করেও এক মহৎ কাজ করেছে জেনে শুভ তার পরবর্তী দিনগুলোও কাটানো সিদ্ধান্ত নেয়।